রাষ্ট্র যখন সঠিক পথে পরিচালিত হতে পারে না, তখনই ভারতকে কাঠগড়ায় তোলে বাংলাদেশ। নিজেদের দায় এড়াতেই পড়শির নামে বদনাম ছড়ায় তারা। নেপালে অবশ্য এই তত্ত্ব খাটে না। কাঠমান্ডুর রাজনৈতিক ব্যর্থতা তাহলে ঠিক কোথায়? কাদের অঙ্গুলি হেলনে পরিচালিত হচ্ছে তারা? কিভাবে সোশ্যাল মিডিয়ায় জেনজি আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে? সেনার ইসলামিকীকরণে কোথাও কি কুঠারাঘাত করা হচ্ছে গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষ চরিত্রকে? এইসব উত্তর জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনে। একেবারে উঠতে বসতে ভারতের ভূত। বাংলাদেশ যখনই রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়, তখনই দোষ গিয়ে পড়ে সোজা নয়াদিল্লির ঘাড়ে। বলা ভালো, চাপিয়ে দেওয়া হয় নিজেদের ব্যর্থতা ঢাকতে এই নয়া কৌশল। আসল আন্দোলন বনাম বাংলাদেশের জেনজি আন্দোলন, অর্থাৎ 24 জুলাই আন্দোলন। রাজনৈতিক ব্যর্থতাকে ধামাচাপা দিতেই এই দোষ চাপানোর খেলা। কি বলছেন অধ্যাপক ঝন্টু বড়াইক? জুলাই আন্দোলনের 2 বছর পর এখন কিরকম অবস্থা বাংলাদেশের জেনজি মুভমেন্টের? শুনে নিন। বাংলাদেশটা শুনতে খারাপ লাগে। জন্মলগ্ন থেকেই পাকিস্তান বাংলাদেশে গণতন্ত্র শেখার মতন কোনো ব্যবস্থা পরিকাঠামো নেই। অসম্ভব ধর্মান্ধ শক্তি। যখনই ওরা বিপদে পড়ে, রাষ্ট্র ব্যর্থ হয়, ভারত বিদ্বেষী স্লোগান তোলে। ওদের রাষ্ট্র ব্যর্থ হলেই ভারত বিদ্বেষী, মানে ভারতই যেন ওদের সব কিছুর জন্য দায়ী। অলদো ভারতই কিন্তু ওই রাষ্ট্রের এখনো জীবন কাটে। বাংলাদেশের মানুষকে আমি ছোট করছি না। পড়শি নেপালেও ঠিক একইভাবে বাংলাদেশের মতো দেখা গেছে জেনজি ঝড়। তবুও কোথাও আলাদা নেপালের রাজনৈতিক চরিত্র। ফারাকটা ঠিক কোথায়? রাজনৈতিক চেতনা ও বোধে কি কোথাও একটা নড়বড়ে নেপাল? কি বললেন অধ্যাপক? আসুন শুনে নিন। দেখো, নেপাল হিমালয়ের কোলে একটা সময় পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র ছিল, রাজতন্ত্র চালিত। ওরা পরবর্তীকালে মাওয়িস্টদের হাত ধরে গণতন্ত্র ফিরেছে। কিন্তু সেখানে একটা বড় প্রবলেম যে নেপালের রাজনীতিটা কিন্তু কোনোদিনও স্বাবলম্বী হতে পারেনি। একটা সময় নেপাল রাজা বারবার ভারতকে চিঠি করতেন, নেহরুজিকে, যে আমরা হিন্দু রাষ্ট্র, রাজতন্ত্র আছে, চীন যখন তখন দখল করে নেবে তিব্বতের মতন, আপনার দেশের একটা প্রদেশ হিসেবে নিন। নেহরু পাত্তা দেয়নি, যেমন তিব্বতকেও পাত্তা দেয়নি। নেহরুজি যেমন বালুচিস্তানকেও পাত্তা দেয়নি, চিঠি দিয়েছে, পরে পাকিস্তান দখল করে নিয়েছে। ওটা তিব্বত চীন দখল করে নিয়েছে। সিয়াচিন একটা অংশ পাকিস্তান দখল করে নিয়ে চীনকে দিয়ে দিয়েছে। বাংলাদেশ সেনা একেবারে দায়িত্ব নিয়ে ইসলামিকীকরণ করেছেন ওয়াকারুজ্জামান। কোথা থেকে শিখলেন তারা এ কাজ? কেনই বা ইসলামিকীকরণ? কোন দিকে যাচ্ছে বাংলাদেশ সেনা? উত্তরটা অবশ্যই পাকিস্তান। ফারাকটা ঠিক কোথায়? বাংলাদেশ পাকিস্তানের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সংখ্যাটা অনেক বেশি, কিন্তু রাষ্ট্র পরিচালনা যারা করছে তারা তো সেই মানুষগুলোর মতাদর্শটাকে নিচ্ছে না। রাষ্ট্র পরিচালনা করছে ধর্মান্ধ শক্তিকে শিক্ষাক্ষেত্রে ঢুকিয়ে দিয়েছে। কিছুদিন আগে আসিফ মুনিরকে আমি দেখছিলাম পাকিস্তানের, তিনি বলছেন ওদের ইসলামিক রেভলিউশনারি আর্মি বানাবে। ভাবা যায়, একটা গণতান্ত্রিক আর্মির মধ্যে ইসলামিক ফোর্স ঢুকিয়ে দেবে, তারা আর যে কোনো দেশের উপরে হামলা করবে, ধর্মান্ধ শক্তি। বাংলাদেশের তারিকজিও তাই স্টেটমেন্টটা দিলেন, যে একই প্যাটার্ন, যে চীন ভ্রমণ থেকে ফিরে এসে তিনি বললেন ইসলামিক প্যাটার্নে আর্মি সাজানো হবে। ফলে এগুলো ব্যর্থতাকে ঢাকার চেষ্টা। ফলে তারা ভারতের এই ট্যাকটিক্যাল পলিসি শিখবে কিনা আমি জানি না, কারণ ভারত তো প্রায় 80 বছরের পুরনো গণতন্ত্র, পৃথিবী কুর্নিশ জানায়। জোট আন্দোলনের মানে ভারত হচ্ছে প্রথম জোট আন্দোলনের আবিষ্কারকর্তা, নির্জোট আন্দোলনের জনক ভারতকে বলে। এগুলো কি পাকিস্তান শিখেছে? নেপালের রাজতন্ত্র বনাম ভারতের গণতন্ত্র, কোন বিদেশি শক্তির প্রভাবে দিশেহারা হয়ে গিয়েছিল নেপালের রাজনীতি? কেন গণতন্ত্রের দাবিতে মাঠে নেমে জোট বেঁধেছিল নেপাল? স্বাধীনভাবে মত প্রকাশে ঠিক কোথায় ভারত থেকে আলাদা নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ? ঠিক কি বলছেন বিশিষ্ট অধ্যাপক? ওখানকার রাজতন্ত্রের পতনের পরে 2001-এর রাজ পরিবারের যখন হত্যাটা হলো, পুরো পরিবার সমেত, তারপরে যে ওখানে তথাকথিত আন্দোলনটা গড়ে উঠলো, আমরা ভেবেছিলাম যেটা কমিউনিস্ট আন্দোলন, সেটা কিন্তু ছিল চীনের চালিত। অর্থাৎ চীন ওখানে একটা ডিপ স্টেটের ভূমিকায় আসলো। অর্থাৎ নেপাল যেটা ভাবছে সেটা চীনের চোখ দিয়ে ভাবছে। যেভাবে সংবাদ মাধ্যমে জুলাই নিয়ে প্রচার চলেছিল, জুলাই যেভাবে সংবাদ মাধ্যমের সফল প্রোডাক্ট হয়েছে, সেখান থেকে যে প্রশ্নটা মাথাচাড়া দিয়েছে তা হলো সোশ্যাল মিডিয়া না থাকলে কি জেনজি আন্দোলন সফল হতো না?
কি ভূমিকা নিয়েছে, কতটা ভূমিকা নিয়েছে ফেসবুক, টুইটার? আসুন শুনে নিই। সমাজ মাধ্যম বলতে আমরা কাদেরকে বুঝি? ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, এগুলোতে বড় বড় পদগুলো সব ভারতীয়রা আসীন হয়ে থাকলেও এরা কিন্তু আমেরিকা, ইসরায়েলের পলিসি পার্ট হিসেবে কাজ করে। তারা বেতনভোগ কর্মী। বেতন শুধু তাই নয়, এরা ভারতবর্ষ সবচেয়ে বড় যে পপুলেশন, যেই পপুলেশনে এই মুহূর্তে তারা লাস্ট বছরের হিসাব দেখাচ্ছে যে 29,392 কোটি টাকার শুধুমাত্র বিজ্ঞাপনে আয় করেছে। মানে আমি কামাই বলিনি, বিজ্ঞাপনে আয় ফেসবুক থেকে। ভারতবর্ষে 40 কোটির উপরে 5 বছর আগের 40 কোটির উপরে ফেসবুক ব্যবহারকারী, এবং সেটা পরিসংখ্যান বলছিল আর 2 বছরের মধ্যে সেটা প্রায় 100 কোটি ক্রস করে যাবে। এহেন ভারতবর্ষে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সত্যিকারের জনজাগরণ করছে নাকি জনজাগরণের আড়ালে নিজস্ব পলিসিগুলোকে চাপিয়ে দিচ্ছে? ভারত থেকে বাংলাদেশ, শ্রীলঙ্কা থেকে নেপাল, জেনজিদের আন্দোলন এক এক জায়গায় এক এক রকম। অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে সিদ্ধান্তহীনতার অভাবে কখনো বেপথ হয়েছে আন্দোলন, কোথাও আবার সফল। বিদেশি শক্তির গোপন ইন্ধন এই সমস্ত জেনজিদের উস্কে দেবার মূলে বাংলাদেশ যা করে দেখিয়েছে আপনারা সকলেই তা জানেন। নেপালের ক্ষেত্রেও চীনের কলকাঠি, যেখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কাঠমান্ডুর রাজনীতি ওঠে বসে বেজিং এর কথায়, এটা কিন্তু ভুললে চলবে না। ঠিক বাংলাদেশ যেমন আমেরিকার ইশারায় চলেছিল জুলাই মুভমেন্টের সময়, 24 জুলাই আন্দোলনের পর অন্তর্বর্তী নোবেল আমলে ঠিক যেভাবে পরিচালিত হয়েছিল বাংলাদেশ, সেই নোবেল স্যারের মেটিকিউলাস ডিজাইন, ঠিক একই কায়দায় বাংলাদেশের জুলাই আন্দোলন এবং অন্তর্বর্তী সরকারের সময়কাল পুরোটাই যেমন ডিপ স্টেটের একটা খেলা ছিল, নেপালের ক্ষেত্রেও এই ডিপ স্টেটের ভূমিকা নিয়েছিল জিনপিং এর বেজিং। বহু খাতে প্রবাহিত হয়েছে জেনজিদের আন্দোলন। কোথাও রাষ্ট্র পরিচালনায় একটা বড় ফ্যাক্টর হয়েছে ধর্ম, যার দৃষ্টান্ত বাংলাদেশ, পাকিস্তান। জেনজিদের আন্দোলন নিয়ে ভারত যা করে দেখিয়েছে, অর্থাৎ আরশোলাদের আন্দোলন নিয়ে ভারত যা করে দেখিয়েছে, তার ধারে কাছেও আসতে পারেনি বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা। কেন বলুন তো? ফারাকটা ঠিক কোথায়? ফারাকটা কিন্তু একটা মৃত্যুহীন আন্দোলন বনাম মৃত্যুপূর্ণ আন্দোলন। আবারও বলছি, ভারতের জেনজি আন্দোলনে একের পর এক লাশ ফেলার একটা পরিকল্পনা চলেছিল, যেটা সম্ভব হয়নি। ঠিক তার বিপরীতটাই হয়েছে আমরা দেখেছি 24 জুলাই আন্দোলনে। লাশের পর লাশ, কারা ফেলেছে, কিভাবে ফেলেছে, কতটা পুলিশ গুলি চালিয়েছিল, সেই ইতিহাস তো আজ জলের মতো পরিষ্কার। কোথাও সোশ্যাল মিডিয়া সফল করেছে আন্দোলন, কোথাও আবার হাজার চেষ্টা করেও কাজের কাজ হয়নি, যার নমুনা নয়াদিল্লির আন্দোলন। নেতৃত্বহীনতার অভাবে কি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে জেনজিরা ঠিক কোথায় ব্যর্থ, ঠিক কোথায় দিশাহারা, ঠিক কোথায় রয়েছে তাদের ত্রুটি? তারা থামতে জানে না। কেন থামতে জানে না? কি মনে হয় আপনাদের? লিখে জানান তো কমেন্টে। ভিডিওটি লাইক শেয়ার করুন অবশ্যই, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। চোখ থাকুন জিও পালস টিভিতে।